কিন্তু হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে এরা এমনি আসেনি। নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে এদের মধ্যে। সারার এতখানি কথা শুনে ইরার বুকের ওঠানামা বেড়ে গেছে। এতক্ষণ ধরে অশ্রু জলে ভিজিয়ে ফেলা বালিশটা আবারও ভিজে যাচ্ছে, গড়গড় করে পানি পড়ছে অক্ষিপট থেকে। জীবনে আর কি কি শোনা বাকি আছে, আর কত কিছু সহ্য করতে হবে। ফিহা অবাকের রেশ কাটিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, কি বলিস সারা? তুই ভালো করে দেখেছিস? ওটা আরহামই তো, কিন্তু ও তো কোনো মেয়েকে পাত্তা দেয় না। আমি কতদিন ধরে ওর পিছনে পড়ে আছি, আমার দিকে চোখ তুলে তাকাইনি কখনো। তুই একটু ভালো করে দেখ না। আমি 1000% শিওর ওটা আরহাম। শোন ফিয়া, এরকম বড়লোক হ্যান্ডসাম বিজনেসম্যান ছেলেরা না এমনই হয়। ওদের মাথা আস্ত একটা মাস্টার পিস। তুই হাজার পিছনে ঘুরলেও তোকে পাত্তা দিবে না, কারণ সে জানে কোন খাবারে মুখ দিলে মুখ এঁটো হবে না। সবার চোখের আড়ালে এখানে যেমন গার্লফ্রেন্ড আছে, তেমনই দেশেও হয়তো তার গার্লফ্রেন্ডের অভাব নেই। বুঝতে পারছিস? এগুলো সব টাকার আর সৌন্দর্যের খেলা। আমার তবু বিশ্বাস হচ্ছে না রে। তুই ওদের একটা ছবি দিতে পারবি? মেয়েটাকে তুই চিনিস? আমি আজকে জিজ্ঞেস করলাম, ও বলল মেয়েটার নাম নাকি লুসি। এখানকারই কোনো এক এখানকারই কোনো বড় এক বিজনেসম্যানের মেয়ে। দাঁড়া, আমার কাছে ছবি আছে, দিচ্ছি তোকে। লুসি নামটা শুনে ইরার মস্তিষ্কের সমস্ত নিউরন বেজে উঠল। সাদিফও তো বলেছিল লুসি নামক কারোর সাথে আছে আরহাম। এই মেয়েটাও তো একই কথা বলল। এর মানে সত্যি আরহাম এরকম একটা কাজ করেছে, চিট করেছে ইরাকে। মনের বিশ্বাস, আস্থা, তবে সব ভেঙে চুরে গেল এবার। শোয়া থেকে আস্তে করে উঠে বসলো ইরা, চোখে মুখে বিধ্বস্ত অবস্থা। ফুলে ফুলে গেছে সব, বালিশটা ভিজে গেছে নোনা পানিতে। পিয়াকে সবই সেন্ড করেছে সারা। ছবিতে আরহাম আরেকটা মেয়ে পাশাপাশি সিটে বসে আছে, টেবিলে কিছু খাবার রাখা, দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছে। ফিহা হা হয়ে ছবিটাকেই দেখছে, হাত পা মোচড়ামুচড়ি করছে, যেন ছবিটা দেখে তার সহ্য হচ্ছে না। ছবিটা আমাকে একটু দেখাবে ফিহাপু? ইরার কাপা কাপা ধীর কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো ফিহা। তার বিধ্বস্ত চেহারা দেখে ভ্রু কুচকে বলল, তো কেমন লাগছে কেন? আর তুই ছবি দেখে কি করবি? এমনি অনেক প্যারায় আছি, জ্বালা বাড়াস না। ইরা বিদ্রুপ হেসে, নিজের অন্তরের জ্বালাই সহ্য করতে পারছি না, তোমাকে আর কি জ্বালা দিব? শুধু ছবিটা একটু দেখবো, যদি এই জ্বালা পোড়া মিটে ছবিটা দেখলে। বলল। ইরার কথা যেন কিছুই বুঝলো না ফিহা। কিছু না বোঝার ভান করে ছবিটা এনে সামনে ধরলো ইরার। একা একাই বলল, দেখ কিভাবে মেয়েটার সাথে কথা বলছে, আবার নাকি খাইয়েও দিয়েছে। আমি যখন কথা বলতে চাই আমাকে সরিয়ে দেয়, আর তলে তলে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে। আমার সহ্য হচ্ছে না। দেশেও নাকি কত মেয়ের সাথে রিলেশন করছে। ছি। ফিহার কথায় কোনো ধ্যান নেই ইরা। সে এক ধ্যানে আরহাম আর লুসির ছবি দেখে যাচ্ছে। চোখের কোটরে জমা হওয়া জলটুকু সন্তর্পণে মুছে নিয়ে বলল, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। ওনার সাথে কি আর আমাদের যায় বলো? ওনার সাথে তো এমন সুন্দরী রমণীদেরকেই মানায়। ইরার কথায় ফিহা ছাড় দিয়ে সে বসে ফুঁসতে ফুঁসতে বলল, বলেছিলাম জ্বালাস না। সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিলি তো। অসহ্যকর, মর তুই। বলেই ছটফট শরীর নিয়ে চেত দেখে রুম থেকে চলে গেল ফিহা। একা রুমের মধ্যে বসে বসে অঝোর ধারায় কেঁদে দিল ইরা। সহ্য হচ্ছে না এমন প্রতারণা, আবার যেন বিশ্বাসও হচ্ছে না কিছু। ফিহার শেষ কথাটার মতো সত্যি মরে যেতে ইচ্ছা করছে। এমন বোঝা পৃথিবীতে না থাকলে আর কি হবে। এত বোকা মেয়ের বেঁচে থাকার দরকারও নেই। না হয় প্রতি পদে পদে শুধু প্রতারণায় পাবে, ভালোবাসা নয়। কেটে গেছে আরও এক সপ্তাহ। ক্যালেন্ডারের তারিখ সংখ্যা এগিয়েছে আরও 7 দিন। মোট 2 সপ্তাহ হলো আরহাম দেশে নেই, আর না আছে কারো যোগাযোগে। আজ তার দেশে ফেরার দিন। যাওয়ার আগে এটাই বলে গিয়েছিল যে ঠিক 2 সপ্তাহ পর সে চলে আসবে। ইরার বুক ধুকপুক করা অদৃশ্য হৃদযন্ত্র নিয়ে বসে আছে, মনের ভেতর নানান চিন্তা। সে কি আসবে আজ নাকি আসবে না? যাওয়ার সময় তো বলে গিয়েছিল গিয়েই ফোন করবে। ইরাবতী ছাড়া নাকি তার চলে না। সেই তো কথার খেলাপ করলো, অন্য মেয়ের সান্নিধ্য পেয়ে তাকে ভুলে গেল। 2 সপ্তাহ পরে আসার কথাটা কি আর রাখবে নাকি? ইরা আরহামের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে, শুধু তাকে সামনাসামনি প্রশ্ন করার জন্য। সে এসে যদি বলে হ্যাঁ এগুলো সব সত্য, আরহাম অন্য কাউকে ভালোবাসে ইরাকে নয়, তাহলে ইরা নিজে খুব সন্তর্পণে সরে যাবে তাদের রাস্তা থেকে। তাকে ঠকানোর জন্য কোনো শাস্তি দিবে না। কিন্তু সে মনে মনে খুব করে চায় শুধু একবার আসুক, এসে বলুক সব মিথ্যে, আমার নামে বলা প্রতিটা কথা মিথ্যে, ওই মেয়েটা মিথ্যে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু ইরাবতীর, ব্যাস এই কথাগুলো শুনতে পেলেই হবে। আর কারো কোনো প্রমাণ লাগবে না। কিন্তু সে তো আসে না, এসে সব মিথ্যা করে দেয় না, না এসে তো সব সত্যি করে দিচ্ছে। মনের জ্বালাও বাড়ছে, যেটা ইরা একাই উপভোগ করছে নীরবে নিভৃতে। হীরা, খেতে আয়, তোর মামা তোকে ডাকছে, নাস্তা করে যা। সকাল সকাল বিছানায় ওভাবে বসে আছিস কেন? শরীর খারাপ? মামিমার কথায় জানালা থেকে চোখ সরিয়ে পেছনে ঘুরে গেল, মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, না মামিমা,
এমনি ভালো লাগছিল না, তাই বসে আছি। তুমি যাও, আমি আসছি। হুম, তাড়াতাড়ি আয়। ইরাকে খেতে যাওয়ার নির্দেশ দিয়ে ভদ্রমহিলা চলে গেলেন। ইরা নিজেকে স্বাভাবিক হয়ে গায়ের জামা ওড়না ঠিক করে বেরিয়ে গেল রুম থেকে। বাইরে বেরিয়ে ডাইনিংয়ে যেতেই দেখলো টেবিলে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। ইরাকে আসতে দেখে বক্কর সাহেব হাতের ইশারা করে ডেকে তার পাশে সিট দেখিয়ে বললেন, ইরামা, এখানে এসে বস। টেবিলে সবাই উপস্থিত। ফাহাদ, ফিহা, ফাতেমা এবং বক্কর সাহেব আছেন। ফাহাদকে খুব বেশি দেখা যায় না এ বাড়িতে। সে এখন বাবার বিজনেসে হাত লাগিয়েছে। ইরা সবাইকে এক নজর দেখে নিয়ে চেয়ারে এসে বসলো। ধীর কণ্ঠে শুধালো, কিছু বলবে মামা? হ্যাঁ মামা। হ্যাঁ বলবো তো কিছু, আগে খাবারটা নে। খাবার খা বলছি। ইরা চুপচাপ খাবার নিল প্লেটে। কিছুক্ষণ পর বক্কর সাহেব গলা পরিষ্কার করে ডাকলো। ইরা, ইরাও মিহি কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ মামা। তুই তো জানিসই আমি সবসময় তোকে নিজের মেয়ের মতো দেখি, তোকেও সমানভাবে ভালোবাসি, আদর করি। ইরার কাছে কেমন খটকা লাগছে। হঠাৎ মামা এভাবে কথা বলছে কেন? সে তো জানেই তার মামা তাকে আদর করে ভালোবাসে। কি হয়েছে বুঝতে না পেরে বলল, আমি তো জানি তুমি আমাকে মেয়ের মতো দেখো, কিন্তু কি হয়েছে বলো তো? কিছু কি হয়েছে? বক্কর সাহেব হেসে বললেন। মামার উপর ভরসা আছে? ইরা অবাক হচ্ছে এমন প্রশ্ন শুনে। চিন্তিত মুখ নিয়ে মাথা নাড়ি হ্যাঁ বোঝালো। তিনি আবারও বললেন, মামা তোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে, আশা করি তুই আমার সিদ্ধান্তে কোনো অমত দিবি না। আর যদি তোর সমস্যা হয়, তুই না পারিস, তাহলে না করে দিস, আমার সমস্যা নেই। এরকম একটা কথায় ঘাবড়ে গেল ইরা। কি সিদ্ধান্ত নিয়েছে যেটাই ইরার হ্যাঁ বলতে সমস্যা হতে পারে? মনের ভেতরে এক অদৃশ্য ভয় জেঁকে ধরল তাকে। আমতা আমতা করে বলল, কি সিদ্ধান্ত? আমি তোর বিয়ে ঠিক করেছি। বিয়ের কথাটা শুনেই থমকে গেল ইরা। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল মামার দিকে। বিয়ে ঠিক করে ফেলেছে? কার সাথে? হঠাৎ মাথায় আসলো ফাহিমের কথা। ফাহিম আরও তো জানতো আরহামের সাথে ইরার সম্পর্কের কথা। ভাইয়াই তবে জানিয়েছে মামাকে। মামা কি আরহামের কথাই বলবে নাকি অন্য কারো? এরকম ভাবনায় মনের ভেতর ছটফট করে উঠছে। বক্কর সাহেব আবারও বললেন, তুই আমার দায়িত্ব, তোকে মেয়ের মতো আদর করলেও তোর প্রতি আমার আলাদা একটা দায়িত্ব আছে। তোর বাবা যাওয়ার আগে তোর দায়িত্বটা আমাকে দিয়ে গেছে, আমি সেই দায়িত্ব যথাযথ পালন করব। তুই বড় হয়েছিস, তোকে বিয়ে একসময় দিতেই হবে আমাকে। আজ হোক বা কাল তোকে অন্য ঘরে পাঠাতেই হবে। তাই ভেবেছি বিয়ে যখন দিবই, অন্য ঘরে যখন দিতেই হবে, তাহলে আমার ঘরে রাখলে মন্দ হয় না। বিষয়টা বোধহয় ইরার বোধগম্য হলো না। কপাল গুটিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? মানে আমি চাই ফাহাদের সাথে তোর বিয়ে হোক। ফাহাদ আমার ছেলে, তুই ছেলের বউ হলে সারা জীবন আমার কাছেই রাখতে পারবো তোকে। তোকে নিয়ে কোনো চিন্তা থাকবে না, একটা বড় দায়িত্ব থেকে মুক্ত হব আমি। আর ফাহাদও তোকে পছন্দ করে। ফাহাদের সাথে বিয়ে ঠিক হওয়া নিয়ে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে ফাহাদ ওকে পছন্দ করে শুনে। বিস্মিত দৃষ্টিতে তাকালো ফাহাদের দিকে। ফাহাদ আপন মনে খাচ্ছে। ইরার তাকানোতে সেও তাকালো তার দিকে। একটু হেসে চোখ টিপল ইরাকে। এরকম কাণ্ডে আরও ভড়কে যায় ইরা। মাথা ঘুরছে তার। এরকম শ্বাসরুদ্ধকর অবস্থাতে পড়বে কখনো ভাবেনি। বিয়ে তাও ফাহাদ ভাইয়ের সাথে। কিন্তু ইরা তো আরহামকে ভালোবাসে। অল্প কয়েকদিনের সম্পর্ক হলেও মন তো সেথায় বসে গেছে। মনের সবটা জুড়ে তো আরহামের বিচরণ। সেখানে ফাহাদ ভাবতে গা শিওরে উঠছে। আরহামের সাথে যোগাযোগ না হোক, তার উপর এখনো অদৃশ্য একটা বিশ্বাস আছে ইরার। আরহামের সাথে একবার কথা হলেই সব ঠিক করতে পারবে। তাহলে ফাহাদকে কি করে বিয়ে করবে? কিছু বলতে পারছে না ইরা, না কিছু ভাবতে পারছে। একে তো আরহামকে নিয়ে সারাদিন মাথার মধ্যে শত শত চিন্তা ঘুরতে থাকে, এখন আবার নতুন ঝামেলা। জীবনটা কুরুক্ষেত্র মনে হচ্ছে এখন। ইরাকে নিস্তব্ধ দেখে বক্কর সাহেব আবারও বললেন, ফাহাদে আমাকে এসে এই প্রস্তাবটা দিয়েছে, আর আমার কাছে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব নেই বলে মনে হয়েছে। ফাহাদ এখন স্ট্যাবলিশ হচ্ছে, আমার কোম্পানির দায়িত্ব বেশিরভাগই ও সামলাবে। ফাহিম ডাক্তারি লেভেলে আছে, তাই ব্যবসা ফাহাদকে সামলাতে হবে। নিজের পায়ে দাঁড়ানো শিখেছে ও। তোর জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। ভাবিস না ছেলে বলে বলছি এইভাবে, আমি কিন্তু তোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তে এসেছি। আমি ফাতেমার সাথেও কথা বলেছি, ওরও কোনো আপত্তি নেই তোকে ছেলের বউ করতে। এখন শুধু তোর মতামতের প্রয়োজন। তারপরও তোর মাকে বলবো আমি এই ব্যাপারে। আমি জানি তুই আমাকে ফিরিয়ে দিবি না, তবুও তুই যদি এই বিয়েতে রাজি না থাকিস তাহলে বারণ করে দিস। আশা করি নিরাশ হব না। ইরা থম মেরে কিছুক্ষণ বসে রইল। অনুভূতিহীন চোখে তাকিয়ে রইল খাবারের প্লেটের দিকে। চোখ চিকচিক জল উপচে আসার উপক্রম। কোনো মতে নিজেকে ধাতস্থ করে কাঁপা কাঁপা স্বরে বলল, আমাকে সময় দাও। ঠিক আছে, তুই সময় নে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা।
ইরার কথা খরচ করলো না, রোবটের মতো উঠে চলে গেল ভেতরের দিকে। বক্কর সাহেব আর কিছু বলল না, তাকে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিক। হুট করে তো কিছু বলা যায় না। এদিকে ফিয়ার ফাহাদ একে অপরের দিকে তাকে রহস্যময় হাসি দিল, যাতে বোঝা যাচ্ছে তাদের কার্য হাসিল হয়েছে, তারা সাকসেসফুল। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সাদিফ। কয়েকদিন যাবৎ হসপিটালে দৌড়াদৌড়িতে বিরক্ত হয়ে গেছে সে। চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে গিয়ে দাঁড়ালো কেবিনের দরজার সামনে, যেখানকার গোল কাচের অংশটুকু দিয়ে দেখা যাচ্ছে ভেতরের সবকিছু। ভেতরে আরহাম মাথায় ব্যান্ডেজ করা, জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে বেডে, হাতে মুখে ডাক্তারি যন্ত্রপাতি লাগানো, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সাদিফ কিছুক্ষণ তাকিয়ে রইল শুয়ে থাকা আরহামের দিকে। হঠাৎ কেউ একজন এসে তার কাঁধের উপরে হাত রাখলেন। সাদিফ চমকে পেছনে তাকালো। পেছনে আরাফাত শেখকে দেখে প্রথমে কিছুটা অবাক হলো, পরপর সালাম দিল তাকে, বিনয়ের সাথে বলল, স্যার আপনি হঠাৎ এখানে আসলেন, আজ তো আপনার আসার কথা নয়। আরাফাত সাহেব তপ্ত শ্বাস ছেড়ে বললেন, মন ঠিক ছিল না, তাই ওখানের কাজ কমপ্লিট করে চলে এলাম আগে এখানে। আহরামের অবস্থা এখন কেমন বলো? আগের মতোই স্যার, জ্ঞান এখনো ফেরেননি। কবে ফিরবে কিছু বলতে পারছে না ডক্টররা। আরাফাত সাহেব ধপ করে বসে পড়ল পাশে রাখা বেঞ্চিতে, মাথা নিচু করে কষ্ট চেপে বলল, আমি আর পারছি না সাদিব। বাড়িতে সবাই আহরামের কথা জিজ্ঞেস করেছে, কেন আহরাম ফোন দিচ্ছে না তাদের, কেন ফোন তুলছে না। আমি আর মিথ্যে বলতে পারছি না, কি করব কিছুই বুঝতে পারছি না। আমার ছেলেটা কবে সুস্থ হবে? সাদিফ সতর্কতার সাথে বলল, স্যার স্যার আমার কথা শুনুন, এক্ষুনি বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। আপনি তো জানেনই বড় ম্যাম আর এবং আরু ম্যামের স্যারকে কতটা ভালোবাসে। তারা স্যারকে এমন অবস্থায় দেখলে অসুস্থ হয়ে পড়তে পারেন, তখন কতদিন দেখবেন? ছেলেটার সাথে সাথে পরিবারের সবাই অসুস্থ হলে চলবে কি করে? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যই তো কাউকে বুঝতে দিচ্ছি না। আহরামের এমন জ্ঞানশূন্য অবস্থায় দেখলে ওরা অসুস্থ হয়ে পড়বে। আল্লাহর রহমতে ছেলেটা আর একটু সুস্থ হলেই সকলকে জানিয়ে দেব। ততদিন একাই এই কষ্টের ভার বহন করি না হয়। সাদিফ আর কিছু বলল না। আরাফাত সাহেবও উঠে চলে গেলেন ছেলের কাছে। কিছুক্ষণ ছেলের কাছে থেকে আবারও বেরিয়ে আসলেন তিনি। তাকে দেখে সাদিফ বলে উঠল, স্যার পুলিশ কেসটা কি হলো? আপনার কি কথা হয়েছে তাদের সাথে? হ্যাঁ হয়েছে, ওনারা বলেছেন খুব শীঘ্রই ট্রাক ড্রাইভারকে ধরা হবে। তখনই সব জানা যাবে যে এটা অ্যাক্সিডেন্ট নাকি কোনো চক্রান্ত। আমার মনে হয় কি স্যার, এটা অ্যাক্সিডেন্টই। সিসিটিভি ফুটেজে তো দেখা গেল স্যারের গাড়িটা রং সাইড দিয়ে আসছিল। সেই হিসাবে কেসটা উঠিয়ে নেওয়া ভালো পড়ে, স্যারের বিপদ হতে পারে। আরাফাত সাহেব কপাল গুটিয়ে চাইলেন সাদিফের দিকে। কি বলতে চাইছো তুমি? কেস উঠিয়ে নেব? এরকম বোকার মতো কথা বলা কবে থেকে শিখেছো? আহরমের গাড়ি রং সাইড থেকে আসেনি, ওই ট্রাকটা এসেছিল রং সাইড থেকে। ধাক্কাটাও ইচ্ছে করেই মারা হয়। ফুটেজটা কি তুমি দেখোনি? সাদিফ এবার আমতা আমতা করে বলল, ও সরি স্যার, আমারই হয়তো ভুল হয়েছে। আপনি দেখছেন ফুটেজটা? হুম, কবে স্যার? আগেরবার যখন এসেছিলাম তখন যাওয়ার সময় দেখে গিয়েছিলাম। কিন্তু তুমি এত প্রশ্ন করছো কেন? এমনই স্যার, আমি তো ভাবছি আপনি দেখেননি, তাই আপনাকে দেখাতে চেয়েছিলাম। আরাফাত সাহেব আর কিছু বললেন না, চুপচাপ বসে রইলেন। সাদিফ আর কথা ব্যয় করলো না। আরহামের অ্যাক্সিডেন্ট হয়েছে আমেরিকার মাটিতে পা রাখার সাথে সাথেই বলতে গেলে। যেদিন এখানে এসে পৌঁছেছে সেদিনই হয় অ্যাক্সিডেন্টটা। তার জন্য অফিস থেকে গাড়ি পাঠানো হয়। সে গাড়িতে করেই যাচ্ছিল গন্তব্যে, কিন্তু আচানক অন্য পাশ থেকে বড় একটা ট্রাক এসে ধাক্কা উল্টে দেয় তাদের গাড়ি। ঘটনাস্থলে গাড়ির ড্রাইভার মারা যায়। ভাগ্যক্রমে আরহাম বেঁচে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর সাদিফের কাছে খবর যায়। সাদিফ প্রথমে আরাফাত সাহেবকে কিছু জানায় না, কিন্তু পরে কিছু চিন্তা ভাবনা করে তাকেও জানিয়ে দেয় ছেলের অ্যাক্সিডেন্টের কথা। কারণ আরহামের অ্যাক্সিডেন্টের জন্য সকল মিটিং অফিসিয়াল কাজ অফ হয়ে গেছে। এর মধ্যে আরাফাত সাহেব এমনিতেও সব জেনে যাবে, এজন্যই সাদিফই বলে দেয় তাকে। এই কথা শুনে আরাফাত সাহেবও চলে আসেন এখানে, কিন্তু পরিবারের কাউকে জানায় না। আর একটু সুস্থ হলে সবাইকে জানিয়ে দেবে অ্যাক্সিডেন্টের বিষয়টা। এখন যদি সবাইকে বলেন ছেলে কোমায় চলে গেছে, তাহলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তিনি মিথ্যার উপর মিথ্যা বলে যাচ্ছেন। পরদিন সকালে ইরা সকালের নাস্তা না খেয়ে চলে এসেছে ভার্সিটিতে। ক্লাস শেষ করে এসে বসেছে টিএসসির ক্যাম্পাসে। মাত্রই এসে বসেছে সবাই। ইরা এখনো কাউকে বলেনি কালকের বিয়েটার কথা। সবাই কথা বলছে, কিন্তু ইরা কিছু বলছে না দেখে রাদিল বলল, কিরে অমন ফাটা বেলুনের মতন চুপসে আছিস কেন? মন খারাপ? ইরার মন মরা জবাব, আমাদের জীবনটা এত কমপ্লিকেটেড কেন হয় রে রাদিল? সবসময় এত দুঃখ কেন থাকে লাইফে?
ইরার কথায় সবাই বুঝে ফেললো কিছু হয়েছে। কোন বিষয় নিয়ে মন খারাপ রাদিলোর প্রশ্নের উত্তর দিয়ে বলল, দুঃখ ছাড়া সুখের সন্ধান পাওয়া যায় না। যদি সবসময় সুখেই থাকতাম তাহলে সুখের মর্ম থাকতো না। দুঃখ আছে বলেই সুখের মর্ম আজ অপরিসীম। তাহলে সেই সুখটা কবে আসবে? দুঃখের দিন শেষ হলে। এই দিন কবে শেষ হবে? এবার আইমান বলে উঠল। তোর কি হয়েছে ইরু? আরহাম ভাইয়ের সাথে কথা হয়েছে নাকি আজও হয়নি? ইরা এবার ভাঙা ভাঙা গলায় বলল। উনি ওনার লাইফ নিয়ে বিজি। আমি কে? আমার সাথে কেন কথা বলবে? আরও ইরার পাশ ঘেঁষে বলল, এমন বলিস না ইরু, আমি ভাইকে চিনি তো। ভাই এরকম ইগনোর করার মানুষ না। কেন এমন করছে সেটাই বুঝতে পারছি না। কারোর সাথে কথা বলছে না, শুধু আব্বুর সাথে কথা হয়েছে। কালকে বাড়ি ফেরার কথা ছিল, তবুও ফিরল না। আব্বু বলল ফিরতে নাকি আরো কয়েকদিন লাগবে। তুই চিন্তা করিস না, একবার দেশে আসুক, তারপর দেখাবো আমাদের এত কষ্ট দেওয়ার মজা। কথা কি করে বলবি? উনি তো ওখানে নতুন সংসার সাজাতে ব্যস্ত। ইরার এমন বেখেয়ালি কথায় সবার কপাল কুঁচকে এলো। ছোঁয়া বলল, নতুন সংসার মানে কি হয়েছে ইরা? কি বলতে চাচ্ছ? ঠিকই বলছি ছোঁয়া, উনি আমায় ভালোবাসে না, ওনার ওনার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। আরও অবিশ্বাস নিয়ে বলল, কিসব বলছিস ইরা? ভাইয়ের সাথে যোগাযোগ হচ্ছে না বলে তুই এরকম কিছু ভেবে নিবি? আমি তো ভেবে নেইনি, আমাকে ভাবানো হয়েছে, দেখেছি আমি। আইমান চিন্তিত হয়ে বলল, কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। তোর কথা বুঝতে পারছি না, কি দেখেছিস? আরহাম লুসি নামের একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে আমেরিকায়। এরকম একটা কথা শুনে সবার মাথায় যেন বাজ পড়ল। আরও ছিটকে গিয়ে বলল, কি বলছিস এসব? তোকে সব ফালতু কথা কে বললো? ফালতু কথা নয়, সত্যি বলছি। আমি গত একটা সপ্তাহ ধরে আমি কিভাবে দিন কাটাচ্ছি সেটা শুধু আমিই জানি। কারোর সামনে কিছু বলিনি, আমি সবটা নিজের মধ্যেই চেপে গিয়েছি। আমি ভেবেছি তোর ভাই আসলে তাকে সব জিজ্ঞেস করব, কাঠগড়ায় দাঁড় করাবো তাকে, তাকে দিয়ে প্রমাণ করব যে আমি যা দেখেছি যা শুনেছি সবটা মিথ্যা, কিন্তু কিচ্ছু সত্যি নয়। কিন্তু উনি না এসে আমার সাথে কথা না বলে প্রমাণ করে দিচ্ছে যে সবটা সত্যি, আমি যা দেখেছি তার সবটা সত্যি। কথাটুকু বলতে বলতে কেঁদে ফেলে ইরা। সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ইরার কথা কান্না সবকিছু কেমন জটলা পাকিয়ে দিচ্ছে। সবাই এগিয়ে আসলো ইরার দিকে। আর ছোঁয়া দুপাশ থেকে ধরলো তাকে। আজ আলো থাকলেও হয়তো এভাবে ধরে তাকে সান্ত্বনা দিত। রাদিল এগিয়ে এসে নরম গলায় বলল, কি হয়েছে আমাদের একটু স্পষ্ট করে বল, আমরা বুঝবো কি করে কি দেখেছিস তুই। ইরা নিজেকে সামলিয়ে ফোন থেকে আরহাম আর লুসির ছবি বের করে দেখালো কাপা হাতে এবং সবকিছু বলল যা যা বলেছে সাদিফ। এরপর ফিহার কথোপকথন সব শুনে সবাই হা হয়ে গেছে। কারোরই বিশ্বাস হচ্ছে না, বিশেষ করে আরু তো মানতেই পারছে না এমন কিছু। তাই জোর দিয়ে বলল, ইরা এসব মিথ্যে, হয়তো তোদের সম্পর্ক নষ্ট করার জন্য এগুলো করা হচ্ছে। কোনো কিছু মিথ্যে নয় আরু, আমিও তোর মতো বিশ্বাস করেছিলাম সব মিথ্যে, কিন্তু সে কই? তার তো এখানে থাকার কথা আজ, তাহলে কেন এলো না? তোকে বলছি তুই এগুলো বিশ্বাস করিস না। ভাই আসুক, সব ঠিক হয়ে। ইরা আরুর কথা কেড়ে নিয়ে বলল, কিছু ঠিক হবে না আরু, আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। উনি কি বিয়ে হয়ে গেলে আসবে? ভরা মজলিসে যেন আরেকটা বিস্ফোরণ ঘটলো। সবাই একটি স্বরে চিৎকার করে উঠল। কি? তোর বিয়ে কার সাথে? সবার চোখে কৌতূহল, বড় বড় চোখে তাকিয়েছে তার দিকে। ইরা বলল, মামা আমার বিয়ে ঠিক করেছে ফাহাদ ভাইয়ের সাথে। ফাহাদ ভাই নাকি এই প্রস্তাব রেখেছে। আমি কি করব? মামাকে কি করে বোঝাবো আমি? বলতে বলতে আবারও ঝরঝরিয়ে কেঁদে ফেলে ইরা। আইমান রাদিল সান্ত্বনা দিয়ে বলল, বুঝতে পারছি না, কি দেখেছিস? তুই কাঁদিস না ইরু, আমরা দেখছি কি করা যায়, চিন্তা করিস না। রাত বাজে প্রায় 11টা। এই সময়টাতে শহরের মানুষ এমনিতেও ঘুমায় না। তবুও ইরারা সবাই রাতের খাবারের পাট চুকিয়ে চলে এসেছে যার যার রুমে। ফিহা তার বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে। রুমে আলো নেই, লাইট বন্ধ করে রেখেছে। ইরা অধীর আগ্রহে বসে আছে কারো অপেক্ষায়। ফাহাদ আজকাল অনেক রাতে বাসায় ফিরে, খাবারটাও খায় না পরিবারের সাথে। ইরা ফাহাদের জন্য অপেক্ষা করছে, কখন আসবে কে জানে। কিন্তু আজকে ফাহাদের সাথে কথা বলতেই হবে, যত রাতই হোক ইরা অপেক্ষা করবে, তবুও কথা বলেই ছাড়বে। আরও প্রায় আধা ঘন্টা পরে বাইরে কারো কথার শব্দ পেল ইরা। তার মানে ফাহাদ চলে এসেছে। এখনই দৌড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু ওঠার আগেই আবারও দমে গেল। এখন যাওয়া যাবে না, এখন নিশ্চয়ই মামিমা দরজা খুলে দিয়েছে। মামিমা আগে নিজের ঘরে যাক, তারপরে না হয় একান্তে কথা বলা যাবে। এই জন্য আরও কিছুক্ষণ বসে থেকে অপেক্ষা করতে থাকলো সে। কিছুক্ষণ পরে বাইরে থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। ইরা উঠে গিয়ে খুব সাবধানতার সাথে পা ফেলে চলে গেল বাইরে। প্রিয়া আর চোখে তাকে একবার দেখে নিয়ে বাঁকা হাসলো। ফাহাদের রুমের দরজার সামনে এসে দেখলো দরজা হাট করে খোলা, তবুও ভেতরে না ঢুকে দরজায় আগে টোকা দিল। আস্তে করে ডেকে বলল, ফাহাদ ভাই ভেতরে আসবো?
ফাহাদ কোট খুলে মাত্র টায়ে হাত লাগিয়েছে। বাইরে থেকে ইরার কণ্ঠ পেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো একবার। ইরাকে ভেতরে আসতে বলে বলল, তুই আসবি না তো কে আসবে? আফটার অল দিস ইজ ইয়োর উড বি হাজব্যান্ডস রুম, কাম ইনসাইড। ফাহাদের কথায় দরজার সামনে দাঁড়িয়ে হাত দুটো শক্ত করে মুঠো করে নিল। ওর কথার পাল্টা জবাব না দিয়ে বড় একটা শ্বাস ছেড়ে ভেতরে ঢুকে গেল। ফাহাদ আবারও বলল, এত রাতে রুমে এলি যে, কাজ ছিল? ইরা মুখের গড়ন শক্ত রেখে বলল, হ্যাঁ, কথা ছিল তোমার সাথে। ফাহাদ টাইটাকে ঢিলে করে পকেটে হাত রেখে শটান দাঁড়িয়ে বলল, বল, বিয়েতে কি কি করতে চাস? আমি বিয়ে করব না। ইরার সরাসরি কথায় ফাহাদ হেসে কনফিডেন্সের সাথে বলল, তুই বিয়েটা করবি। আমি বিয়ে করব না ভাইয়া। তুমি কেন আমায় বিয়ে করতে চাইছো? আমি তোমার বোন হই। ফুফাতো বোন হস তুই আমার। যে বোনই হই না কেন, সেটা তো বোনই হয়। তুমি কেন আমাকেই বিয়ে করতে চাইছো? হঠাৎ করে কি হয়েছে তোমার? হঠাৎ করে কিছু হয়নি, অনেক আগেই হয়েছে। মানে ভালোবাসা। আই লাভ ইউ। আমি পছন্দ করি তোকে এবং আমি তোকেই বিয়ে করব। ফাহাদের কথা ইরার চঞ্চল চোখ থেমে গেল। অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল। তার মানে আরহাম এজন্যই ইরাকে ফাহাদের থেকে দূরে দূরে থাকতে বলতো। ফাহাদ আগে থেকেই পছন্দ করে ইরাকে। মাথার ভেতরে চক্কর কেটে উঠল কথাগুলো। ইরাকে অবাক দেখে ফাহাদ আবারও বলল, এত অবাক হচ্ছিস কেন? অবাক হওয়ার কি আছে? আমাকে দেখে কি বোঝা যায় না আমি কাউকে ভালোবাসতে পারি? হ্যাঁ, অন্যমনস্ক ইরার ধ্যান ভাঙল ওর কথায়। পরপর ফাহাদের কিছু বলার আগে সরাসরি বলে দিল, আমি অন্য কাউকে ভালোবাসি। ফাহাদ কিছুক্ষণ তাকিয়ে রইল ইরার দিকে, আবার ফিক করে হেসে দিল। ওর হেসে দেওয়াতে ইরা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ফাহাদ হাসতে হাসতে বলল, জানি আমি। ইরার বিস্ময় এবার আকাশ ছিল। ভাবে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, জানো? তারপরেও কেন? ইরার কথা কেড়ে নিয়ে বলল, তোর কি মনে হয় আমি তোর খোঁজ খবর রাখি না? তোকে ভালোবাসবো অথচ তোর খবর রাখবো না? তোর ব্যাপারে সব কিছু জানি আমি। এটাও জানি যে আরহাম শেখ ইজ চিট উইথ ইউ। ইরার শ্বাস ভারী হয়ে আসছে। ফাহাদ এত কিছু কি করে জানে? ওর তো এসব জানার কথা নয়। ভয়ে বুক কাঁপছে। শুকনো একটা ঢোক গিলে বলল, তুমি এগুলো কি করে জানো? আর উনি আমার সাথে চিট করছে না, তুমি ভুল ভাবছো। ফাহাদ যেন মজা পেল কথায়। হাসতে হাসতে বলল, ও রিয়েলি? এত বিশ্বাস? বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস নয়। ও তোকে লিটারালি ঠকিয়ে যাচ্ছে আর তুই ওর উপর এখনো বিশ্বাস করে বসে আছিস। কি করে বুঝবি ইরা? ও তোকে ভালোবাসে না, ওর গার্লফ্রেন্ড আছে। লুসির সাথে ওর 2 বছরের সম্পর্ক। তুমি কি করে জানো এগুলো? ইরার কণ্ঠ শক্ত, চোখ নোনা পানিতে ভরপুর। টুপ করে কপল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। তবুও দমে যায়নি, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফাহাদ ওর প্রশ্নের উত্তর দিয়ে পড়ল, ওই যে বললাম তোর ব্যাপারে সব খবর রাখি আমি। আরহামের ব্যাপারে সব খবর আমি নিয়েছি। ও যদি লয়াল হতো তাহলে আমি কখনোই তোকে বিয়ে করতে চাইতাম না, কারণ তোর সুখেই আমি সুখী হতাম। বাট হি ইজ নট। ও লয়াল নয়, ও প্রতারণা করেছে তোর সাথে, ঠকাচ্ছে তোকে। আর আমি থাকতে তোকে এরকম একটা ছেলের সাথে কখনোই থাকতে দিব না, যার থেকে তুই পদে পদে কষ্ট পাবি। তোকে আমি আমার করব, আমার বুকের নরম গদিতে তোকে রাখবো, যেখানে কোনো দুঃখ তোকে ছুঁতে পারবে না। ইরা আর কোনো বাক্য ব্যয় করল না, ছুটে রুম থেকে বেরিয়ে গেল। নিজের ভাঙা মনটাকে যতই সে জোড়া লাগাচ্ছে ততই ভেঙে যাচ্ছে। ফাহাদের কথায় ইরার এখন আর আরহামকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। সে একেবারে চলে গেল রুমের ভেতরে। গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। কান্নার হিড়িকে শরীরে মৃদু কাঁপুনি তৈরি হচ্ছে। আজ আর কান্না থামাবে না সে। কাঁদুক। আরহামের হারিয়ে ফেলা ইরাবতী আজ খুব করে কাঁদুক। এদিকে ফাহাদ ইরার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই নিজের কাজ চাপড়ালো। নিজেই বলল, ফাহাদ সিদ্দিক, গ্রেট। ইউ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দিস ওয়ার্ল্ড। এত সুন্দর সুন্দর ডায়লগ তুই কোথা থেকে শিখলি ভাই? এরকম কথা তো যে কোনো মেয়ে গলে যাবে। নিজেকেই নিজে বাহবা দিচ্ছে। এত সহজে কাজ হয়ে যাবে ভাবতেও পারেনি। এবার ইরা ভাববে, জেদ করে বিয়ের পিড়িতেও বসবে। তারপর বিয়েও হয়ে যাবে। আরহাম এসে দেখবে তার প্রিয় মানুষটা অন্যের নামে দাখিল হয়ে গেছে। এর থেকে বড় প্রতিশোধ আর কি হতে পারে? এক ঢিলে 2 পাখি। একবার নিজের মাস্টার মাইন্ডেরও প্রশংসা করলো নিজেই। ভার্সিটির ক্যান্টিনে উদাস হয়ে বসে আছে ছোঁয়া। সামনে ধোয়া ওঠা গরম গরম চা আর কিছু নোটস রাখা। চাটা একবারও মুখে তুলেনি। নোটসগুলোর দিকে অসহায় চোখে তাকিয়ে রয়েছে। হুট করে কেউ এসে শব্দ করে ব্যাগ রাখলো টেবিলে। ছোঁয়া চমকে গিয়ে তাকালো সামনে। আইমান ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। ছোঁয়ার মুখ ওই রকম উদাস হয়েই রয়েছে। আইমান চেয়ার টেনে বসে পড়ল ছোঁয়ার বিপরীতে। অমন ভ্রু কুচকেই বলল, তোমার আবার কি হয়েছে? বাংলার 5-এর মতো মুখ করে রেখেছো কেন?
কেন? ছোঁয়া নোটসগুলোর দিকে তাকিয়ে থেকে ডাকলো, আইমান। হুম। আমি ভাবছি সেমিস্টারটা দেব না এবার। কেন, কি হয়েছে? ফিজিক্সের প্রিপারেশনটা একদমই বাজে, কিছুই পড়তে পারিনি। তাই বলে এক্সাম দিবে না? কি করব বুঝতেছি না তো। আইমান টেবিলের উপর রাখা ছোঁয়ার হাতটা আলতো করে ধরলো, হালকা চাপড় মেরে বলল, চিন্তা করো না, প্রিপারেশন নেই তো কি হয়েছে, এখন পড়বে ভালো করে। তুমি আগে পরীক্ষা দাও, তারপর দেখা যাবে। ছোঁয়া তাকিয়ে রয়েছে আইমানের হাতের উপর, যেটা আলতো করে ছুঁয়ে আছে তার হাত। ওর তাকিয়ে থাকতে থাকতে আইমান হাতটা সরিয়ে নিল। ছোঁয়া মুচকি এসে মাথা নাড়িয়ে বলল, হুম। আইমান আবারও বলল, আইমান, বাই দ্য ওয়ে, প্রিপারেশন ভালো না কেন? সারাদিন কি এমন করো যে পড়াশোনা করতে পারো না? ছোঁয়া মনে মনে বলল, সারাদিন তো মাথার মধ্যে আপনি হেসে খেলে নেচে কুদে বেড়ান, ওই মাথায় এখন পড়া ঢুকবে কি করে? মস্তিষ্কে প্রতিটা স্নায়ুকোষে তো আপনারই কাজ। মনের কথা মনে চেপে মুখে আস্তে করে বলল, আপনার জন্যই তো হয়েছে। আইমান অবাক হয়ে বলল, বাই দ্য ওয়ে, প্রিপারেশন ভালো না কেন? সারাদিন কি এমন করো যে পড়াশোনা করতে পারো না? আমার জন্য? আমি তোমাকে পড়তে বারণ করেছি? আচ্ছা ঝগড়ুটে মেয়ে তো তুমি। আমি এখানে তোমাকে মোটিভেট করছি আর তুমি কি না আমার সাথে ঝগড়া করতে চাইছো? ওই সব আপনি বুঝবেন না, আপনার বোঝার মতো ব্যাপার না। আমি ঝগড়া করার মোডে নেই এখন, চুপ থাকুন। তুমি আমাকে আইমানের কথা শেষ করার আগে ওর ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। কথায় ভাটা পড়ে গেল তাতে। পকেট থেকে ফোন বের করে দেখলো শুভর ফোন। আইমান ফোনটা তুলেই বলল, হ্যালো গুড ভাই, শুভ ভাই, খবর পেলেন কিছু? ওই দিক থেকে শুভ হতাশ ভঙ্গিতে বলল, না আয়মান, কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারছি না এখান থেকে। তোমরা আপাতত এরাকে বোঝাও। আরহাম এরকম ছেলে নয়, আমরা ওর সাথে অনেক আগে থেকেই চলি, আমরা জানিও কেমন। তবে এখন ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারছি না। আমি আরও খোঁজ লাগিয়ে দেখছি, তোমরা ওকে দেখো। আমি সময় পেলে কথা বলে আসবো ওর সাথে। জি ভাই, আপনি আরহাম ভাইয়ের কোনো খবর পেলে আমাকে জানায়েন, আমার এদিকে সামলানোর চেষ্টা করব। ঠিক আছে, রাখছি, খেয়াল রেখো। ভাই। ফোনটা কেটে পকেটে ঢুকালো আইমান। চিন্তিত হয়ে কিছু ভাবছে। ছোঁয়া ওকে ডেকে বলল, কি হয়েছিল আইমান? শুভ ভাই? আরহাম ভাইয়ের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম। ভাই আগে থেকেই ব্যাপারটা দেখছিল। এরাকে তো দেখছই কেমন ভেঙে পড়েছে ও। বুঝতে পারছি না হঠাৎ হলোটা কি। আমারও মাথায় কিছু ঢুকছে না। আমার জানা মতে তো আরহাম ভাই এরকম নয়, তাহলে হঠাৎ কি হলো? সেটাই বুঝতে চাইছি। ছোঁয়া চোখে মুখে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো আইমানকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। আইমান চোখ সরিয়ে রাখলো ছোঁয়ার চোখে। ও নিজেও কৌতূহলী চোখে তাকিয়ে বলল, হ্যাঁ করো। ছোঁয়া গলা ঝেড়ে সরাসরি বলল, আপনি এখনো ভালোবাসেন ইরাকে? আইমানের চোখ ওখানেই থমকে গেল। কৌতূহল নিভে গেছে। অধর ভাঁজে হাসি ফুটিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? আপনি ইরার জন্য এতটা ভাবছেন? বেসিক্যালি কেউ নিজের না পাওয়া ভালোবাসার জন্য এত কিছু করে না, আপনি করছেন, তাই কৌতূহল জাগলো মনে। আইমান মুচকি হেসে বলল, তুমি তো জানোই সব। তবে আমি ইরাকে ভালোবাসতাম, এখন বাসি না। ও অন্য কারো ভালোবাসা, একটা সময় কারো বউ হবে। তাকে নিয়ে আমার মনের ওসব ফিলিংস থাকলে নিজেরই খারাপ লাগবে। অতটাও বেহায়া নই আমি। জন্য বন্ধুত্ব নামক ভালোবাসার শ্রদ্ধাটা আছে। আমি ওকে আর ওর ভালোবাসাকে সম্মান করি। আর তুমিও তো বলেছিলে যে আমি কি চাই সেটা ম্যাটার করে না, ও কি চাই সেটা ম্যাটার করে। তাই ওর চাওয়াটাকে প্রায়োরিটি দিয়েছি, এতে আমি খুশি। ভালো লাগে দুজনকে একসাথে দেখলে। ছোঁয়া মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে তার দিকে। ছেলেটার ওরকম স্বভাবই ছোঁয়ার মনকে এতটা নরম করে দিয়েছে। তা না হলে যাকে দেখে রাগ হতো তাকে দেখলে ভালোবাসা জন্মায় কেন? এত ভালো হতে কে বলেছে? এখন ওনার ভালো মানুষের জন্য ছোঁয়াকে ডুবতে হবে। একবার প্রেম নামক সাগরে খেই হারালে সেখান থেকে কি আর বেঁচে ফেরা যায়? সেখানে ডুবা ছাড়া আর কোনো উপায় নেই। তবে মনে মনে অনেক খুশিও হয়েছে এটা জেনে যে ওর জন্য ইরার মনে ভালোবাসা নেই, সম্মান রয়েছে। এটাই হয়তো শোনার জন্য অধীর আগ্রহে বসেছিল। এখন যদি আইমান বলতো যে হ্যাঁ সে এখনও ইরাকে ভালোবাসে, তাহলে কি আর এই ভালো লাগাটা কাজ করতো? তখন বিষাদে ভরে যেত পুরো হৃদয়ে আনন্দ। ছোঁয়া ওভাবে তাকিয়ে থেকেই বলল, আমার বলা কথাগুলো মাথায় রেখেছেন তবে? যা জ্ঞান দিয়েছে ওগুলো কি আর মাথা থেকে সরে? যাক, আমার কথা মাথায় অন্তত থাকে আপনার। আইমান মজা করে বলল, হয়েছে, এত ঢং করতে হবে না। আপনি মহান কোনো বাণীও দেননি চাশমিশ।
আজ আইমানের মুখের চাশমির শব্দটাও মধুর শোনাচ্ছে, তাই তো রাগ না করে হেসে যাচ্ছে। ছোঁয়াকে হাসতে দেখে বলল, দাঁত বের করে হাসছো কেন? আমি প্রশংসা করিনি তোমার, অপমান করেছি। দেখুন আজ মুড ভালো আছে, তাই একটু হাসতে দিন। মুড নষ্ট করবেন না একদম। একটু আগেও না পড়া নিয়ে চিন্তায় ছিলে, এখন আবার মুড ভালো হয়ে গেল। ছোঁয়া কথা পাল্টাতে চাইলো, বলল, হ্যাঁ হলো। এখন বলুন রাদিল, এরা আরও ওরা সবাই কোথায়? এখনো আসছে না কেন? জানি না তো, এতক্ষণে তো চলে আসার কথা। ওরা দেরি করছে নাকি? আমরা আগে চলে আসলাম। ছোঁয়া ঠোঁট উল্টিয়ে বোঝালো সে জানে না। আইমান ওকে বই ইশারা করে দেখিয়ে বলল, তোমার না প্রিপারেশন ভালো না? তো পড়ছো না কেন? পড়ো, ওরা চলে আসবে। ছোঁয়া বাধ্যের ন্যায় মাথা নেড়ে নোটসগুলো দেখায় মনোযোগ দিল, কিন্তু মন আর যোগ কোনোটাই তো তাতে নেই, দুটোই রয়েছে আইমানেতে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। বসন্তের সুন্দর প্রেমময় হাওয়ায় টের পেয়ে গেছে তার মন। এবার এই হাওয়াটা বিপরীত মানুষটার গায়ে লাগার পালা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।